আসসালামু আলাইকুম। আজকে ২৪ ডিসেম্বর ২০২৪ আজকের স্টাডি প্ল্যান। যেহেতু বাকি সাবজেক্টগুলো শেষ হয়ে গেছে, এজন্য মাত্র ২ টা সাবজেক্ট আছে। এই ২ টাই পড়তেছি। তাপ ও তাপগতিবিদ্যা একটু পড়ছিলাম। আজকে আবার নতুন করে শুরু করছিলাম। চ্যাপ্টারটা মোটামুটি ভালোই বড়। মানসিক দক্ষতা থেকে দিক নির্ণয়, দূরত্ব নির্ণয় আর হচ্ছে চিত্র নির্ণয়। চিত্রগুলোর মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত যে চিত্রগুলো ওখান থেকে নির্ণয় করতে বলা হয়। এই টাইপগুলোই আজকে দেখব। তো চলুন শুরু করি। আজকে সাধারণ বিজ্ঞান থেকে বললাম যে তাপ ও তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টারটা আগেও কিছুটা পড়ছিলাম, তো তখন শেষ করতে পারি নাই। তারপরে একটা ব্রেক পড়ে গেছিল। একবার ব্রেক হয়ে গেলে আসলে পড়াশোনা শুরু করাটা আবার নতুন করে খুবই একটা কঠিন হয়ে যায়। এর মাঝে কিছু ব্যস্ততা ছিল, ভার্সিটিতে কিছু কাজ ছিল, এজন্য পড়াশোনা তেমন একটা করা হয়নি। তো এখন আবার নতুন করে শুরু করতেছি। আজকে বললাম হচ্ছে তাপ ও তাপগতিবিদ্যা। চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় ৫ থেকে ৬টার মতো প্রশ্ন আসছে। এজন্য চ্যাপ্টারটাকে একটু ভালো করেই পড়ছি দাগায় দাগায়। এখানে হচ্ছে তাপগতিবিদ্যা, তাপ তাপমাত্রা বা উষ্ণতা। তারপরে এখানে তাপমাত্রার বিভিন্ন স্কেলের সূত্র দেওয়া আছে। সাথে স্কেলের নামগুলা সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিনের, আবিষ্কারক, সাল, তারপর হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বরফের গলনাঙ্ক মানগুলা, আর হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক পানির স্ফুটনাঙ্ক। এই যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো একটু গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস প্রশ্ন কিছু কিছু এই জায়গাটা থেকেই আসছিল। তারপরে পড়লাম হচ্ছে পরমশূন্য তাপমাত্রা ৪০তম বিসিসি, এখান থেকে প্রশ্ন আসছিল। এই জন্য এই টপিকটাকে একটু হাইলাইটস করে পড়ছি। তারপরে পদার্থের তাপীয় প্রসারণ, এই বিষয়গুলো একটু পড়ছি। এখান থেকে গলনাঙ্ক আর হচ্ছে স্ফুটনাঙ্ক। তো এই দুটা টপিক একটু গুরুত্বপূর্ণ। গলনাঙ্ক থেকে ৪০তম বিসিএস একটা প্রশ্ন আসছিল। তারপরে হচ্ছে পুনঃশীলীভবন, স্ফুটনাঙ্কের উপরে চাপের প্রভাব, এই বিষয়গুলো একটু মোটামুটি পড়লাম। তারপরে এখানে প্রেসার কুকার সম্পর্কে কিছু বলা আছে। তারপরে বাষ্পীভবন থেকে ৩৫তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, এই জন্য বাষ্পীভবনটাও মোটামুটি ভালোভাবে পড়ছি। তারপরে তাপ ধারণ ক্ষমতা, থার্মাল ক্যাপাসিটি। তো এখানে পানির আপেক্ষিক তাপ হচ্ছে ৪২০০, বরফের হচ্ছে ২১০০, জলীয় বাষ্প হচ্ছে ২০০০। এই বিষয়গুলো একটু জানা দরকার। তারপরে তাপ সঞ্চালনটা মোটামুটি একটু ভালো করে পড়ছি, রিডিং দিছি কয়েকবার। তো এখানে তাপ পরিবাহিতা, তাপ সুপরিবাহী পদার্থ, কুপরিবাহী পদার্থ, এই বিষয়গুলো একটু আইডেন্টিফাই করে পড়া দরকার। তারপরে বললাম হচ্ছে তাপ ইঞ্জিনের এখানে কয়েকটা বাষ্পীয় ইঞ্জিন, রেলওয়ে ইঞ্জিন, তারপরে পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, এই কয়েকটা জিনিস একটু আবিষ্কারক এবং সাল সহ মনে রাখা দরকার। যদিও সাল একটু কম আসে, অন্তত আবিষ্কারকগুলো একটু মনে রাখা দরকার। এখানে তাপ ইঞ্জিনের প্রকারভেদ হচ্ছে ২ প্রকার, অন্তর্দাহ ইঞ্জিন আর হচ্ছে বহির্দাহ ইঞ্জিন। অন্তর্দাহ এবং বহির্দাহগুলো আইডেন্টিফাই করা দরকার এইখান থেকে, কারণ এই বিষয়গুলো থেকে প্রশ্নগুলো আসছিল। তারপরে এখানে প্রশ্ন আসছিল হচ্ছে রেফ্রিজারেটর থেকে ৩৮তম বিসিএসে। রেফ্রিজারেটরটা এই জন্য একটু মোটামুটি ভালোই পড়ছি। তারপর হচ্ছে ফ্রেয়ন, রেফ্রিজারেটর কম্প্রেসারের কাজ, এই বিষয়গুলো থেকে বিসিএসে প্রশ্ন না আসলেও অন্যান্য যে বিষয়গুলো আছে ওইগুলো থেকে কিন্তু মোটামুটি ভালোই প্রশ্ন আসছে। তো চ্যাপ্টারটা মোটামুটি বড় ছিল। তারপরে এখানে আবার প্রিভিয়াস প্রশ্ন দেওয়া আছে প্রায় ১৮০টা। ১৮০টা প্রিভিয়াস প্রশ্ন একটু ভালো করে পড়তে গেলেই প্রায় ১.৫ ঘন্টার মতো সময় প্রয়োজন। ১.৫ ঘন্টা থেকেও বেশিও লাগতে পারে, কারণ বিজ্ঞানের বিষয়গুলো একটু কঠিন। কিছু কিছু প্রশ্ন খুবই সহজ। তো আজকে বিজ্ঞান এ পর্যন্তই পড়ছি। আরও কিছু পড়তে চাইছিলাম, কিন্তু বিজ্ঞান থেকে আর সম্ভব হচ্ছে না, কারণ একটা জিনিস অনেকক্ষণ ধরে পড়লে একটু একঘেয়েমি চলে আসতেছে। আজকে মেন্টাল অ্যাবিলিটি থেকে পড়লাম দিক নির্ণয়, দূরত্ব নির্ণয়, আর হচ্ছে চিত্র থেকে কতগুলো চিত্র আছে, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ থেকে, আয়তক্ষেত্র থেকে কতগুলো ত্রিভুজ বা আয়তক্ষেত্র পাওয়া যায়, এই বিষয়গুলো দেখলাম। তো প্রথমে দেখলাম হচ্ছে শুধু দিক নির্ণয়। এখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। একজন মানুষ উত্তর দিকে মুখ করে থাকলে ও ডানে গেল, বামে গেল, তারপরে এই টাইপের প্রশ্ন করে। তো তখন বলে যে শেষের দিকে যে কোন দিকে মুখ করে আছে। তো এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো যদি ফলো করা যায় তাহলে এই টাইপের যে মেন্টাল এবিলিটির প্রশ্নগুলো আছে এগুলো সলভ করা যায়। তাছাড়া যদি আপনি কল্পনা করেন চোখ দুটা বন্ধ করে, তাহলেও কিন্তু এই বিষয়গুলা তাড়াতাড়ি সলভ করা যায়। আসলে মেন্টাল এবিলিটি হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, বুঝে বুঝে পড়ার কোনো বিকল্প নাই। তো এখানে তারপরে যেই টপিকটা ছিল সেটা যে ঘড়ির কাঁটার দিক নির্ণয়। তো ঘড়ির কাঁটার দিক নির্ণয় আর হচ্ছে দিক নির্ণয়, দুইটা রিলেটিভলি মোটামুটি সেম টাইপের। ওইটা বুঝলে এইটা তাড়াতাড়ি বোঝা যায়, এখানে তেমন একটা প্রবলেম হয় না।
তারপরে পড়লাম হচ্ছে দূরত্ব নির্ণয়। তো এখানে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আছে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওই সূত্রটা দিয়েই কিন্তু এখানে অনেকগুলা প্রশ্ন সলভ করা যায়। তো মোটামুটি এই টাইপের বিষয়গুলো থেকেই প্রশ্নগুলো আসে। তো এখানে প্রায় ৬০ প্লাস প্রশ্ন যেগুলা প্র্যাকটিস করলাম একটু বুঝে। তারপরে এখানে চিত্র টাইপের যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে ১ম এ ছিল যে চতুর্ভুজ সংখ্যা নির্ণয় বড় প্রশ্নগুলা। এখানে কিছু সূত্র দেওয়া আছে। সূত্রগুলা যদি একটু দেখা যায়, বারবার প্র্যাকটিস করলে এগুলা মূলত ইজি হয়ে যায় বিষয়গুলা। তো বর্গ নির্ণয়, তারপরে আয়তন নির্ণয়, তারপরে চতুর্ভুজ নির্ণয়, এই বিষয়গুলা এখান থেকে আজকে বেশি কিছু পড়ি নাই। এখানে পড়ছি হচ্ছে ৩৩ টা পর্যন্ত। ৩৩ টা প্রশ্ন পর্যন্ত এখানে পড়ছি। কারণ এরপরের প্রশ্নগুলা রিলেটিভলি খুবই একটু ডিফিকাল্ট আসতেছে। তো ১ম এর প্রশ্নগুলো একটু মোটামুটি ইজি ছিল। আর বিসিএস এ ইজি এবং মিডিয়াম লেভেলের প্রশ্নগুলাই আসে। তো এমন একটা কঠিন প্রশ্নগুলা কিন্তু আসে না। বিসিএস এর যে প্রিভিয়াস প্রশ্নগুলা দেখলাম, মোটামুটি ইজি বা মিডিয়াম টাইপেরই, বেশি কঠিন আসে না। তো খায়রুলস মেন্টাল এবিলিটি এই বইটাতে একটু এক্সারসাইজে কিছু কঠিন বিষয় দেওয়া আছে, যেগুলো প্র্যাকটিস করলে আসলে সহজ বা মিডিয়াম লেভেলগুলো তখন ওগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। এজন্য প্র্যাকটিস করার জন্য কঠিন বিষয়গুলোও একটু দেখা দরকার। তো আজকে মেন্টাল এবিলিটি এ পর্যন্তই পড়ছি। কারণ বাংলা ব্যাকরণটা একটু সমস্যা মনে হচ্ছিল। এইজন্য বাংলা ব্যাকরণটা ২ টা টপিক রিভিশন দিছি। সেটা হচ্ছে পারিভাষিক শব্দটা রিভিশন দিছিলাম, আর হচ্ছে সন্ধি। এই ২ টা টপিক রিভিশন দিছি। কারণ বাংলা ব্যাকরণটা একটু মনে হয় ভুলে গেছি এরকম লাগতেছে। এইজন্য বাংলা ব্যাকরণটা একটু করে রিভিশন দিচ্ছি, আর এই ২ টা বই একটু করে পড়তেছি। তো আজকে পড়াশোনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।